কি প্রতারণা করেছে ও? নিখিল ওই মেয়েটিকে নিজের ভালোবাসার জালে জড়িয়ে প্রত্যাখ্যান করেছিল। আর ওই মেয়েটি এই আঘাত সহ্য করতে না পেরে একটা সময় পর মারা যায়। না, আমার ছেলেটা শেষ হয়ে গেলে আমি বেঁচে থেকে কি করতাম বলতো? আমি শেষ হয়ে যেতাম। আমার মরে যাওয়াই ভালো ছিল। আপনি এই কথাগুলো কি করে জানলেন মেজদাদা? আপনার সাথে কি কোনোভাবে অমরেন্দ্র চক্রবর্তীর যোগাযোগ হয়েছিল? এসব তুমি কি বলো শ্যামা? ওই রকম একটা নোংরা লোকের সঙ্গে আমার আলাপ কি করে থাকবে? এগুলো তুমি কেন বলো আমাকে? আমি বুঝি না, তুমি আমাকে এতটা খারাপ কেন ভাবো? তাহলে তুই এ কথা কোথা থেকে জানলি? না মানে আমার মনে হয়েছিল। আপনার এতগুলো কথা শুধু মনে হয়েছিল? না মানে মনে হয়েছিল শুধু তা না, কানাঘুষোর কথা একটা শুনেছিলাম। হ্যাঁ, শুনেছিলেন? কোথায় শুনেছিলেন মেজদাদা? শুনে তো ছিলাম, কিন্তু কোথায় শুনেছিলাম না ঠিক মনে নেই। আচ্ছা আচ্ছা, সেটা তো বড় ব্যাপার না। আসলে কি হয়েছে বলো তো, আমি না ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ, ভাইয়ের ব্যাপারে এরকম শুনে আমি ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম এটাই সত্যি। তাই বাড়ির সবাইকে এসে বলেছিলাম। আচ্ছা শ্যামা, তুমি একটা কথা আমাকে বলো তো, তুমি নিখিলকে কোথায় পেলে? মানে ওকে এখানে কিভাবে নিয়ে এলে? একটু একটু বলো না। হ্যাঁ শ্যামা, সে কথা আমরাও শুনতে চাই, বলো তুমি। প্রথমেই বলবো যে অমরেন্দ্র চক্রবর্তীর বিকৃত মনস্কামনা পূরণ করার জন্যই ছোট কর্তার ওপর গুলি চালিয়েছিল। বড়দাদা, আমার মনে হয় এই ভদ্রলোক মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ নন। বিকৃত মনস্কামনা মানে? মানে মেজদাদা তোমাদের কিছুক্ষণ আগে যে ঘটনাটা বলেছে সেটা খানিকটা হলেও সত্যি। ওই ভদ্রলোক এটাই মনে করেন যে ওনার মেয়ের মৃত্যুর জন্য ছোট কর্তা দায়ী। আর উনি এটাও মনে করেন ছোট কর্তাকে উনি যতক্ষণ না পর্যন্ত হত্যা করতে পারছেন ততক্ষণ পর্যন্ত ওনার মেয়ের আত্মা শান্তি পাবে না। তাতে কি হয়েছে? হ্যাঁ রে নিখিল, তুই নিশ্চয়ই কিছু করিসনি। তুই ওই মেয়েটার সঙ্গে প্রতারণা? না না, হতে পারে না। মা ছোট কর্তা কিচ্ছু করেনি। এই সবটা অমরেন্দ্র চক্রবর্তীর ভাবনা। অদ্ভুত তো, উনি এরকমটা কেন ভাবেন? আমার বাবার সঙ্গে ওনার মেয়ের কিভাবেই যোগাযোগ হলো? তোমাদের মনে আছে 5 বছর আগে ছোট কর্তা ওর পুরনো কলেজের রিইউনিয়নের একটা সেমিনারে ভাষণ দেওয়ার জন্য গিয়েছিল? হ্যাঁ হয়েছিল তো, কিন্তু তাতে কি? ওখানেই অমরেন্দ্র চক্রবর্তীর মেয়ের সঙ্গে ছোট কর্তার আলাপ হয়। আর যার ছবি অনিরুদ্ধ আর কৃষ্ণা আগে থেকেই ছোট কর্তার ল্যাপটপে দেখেছিল। তাতে হলোটা কি? আলাপ হয়েছে মানেই তো কারুকে প্রতারণা করা হচ্ছে না। মা, তোমার ছেলে প্রতারণা করেনি। তোমার ছেলে কখনো প্রতারণা করতেই পারে না। ওই মেয়েটি ছোট কর্তাকে ভালোবাসার কথা জানিয়েছিল, কিন্তু কিন্তু ছোট কর্তা সেটা গ্রহণ করেনি, বরং সেটাকে প্রত্যাখ্যান করেছিল। তাহলে তারপরেও মেয়েটি... ব্যাস শ্যামা, আর তুমি কিছু বলবে না। এবার যা বলার আমি সবাইকে বলবো। এমনিতেও গাড়িতে আসার সময় তুমি যা যা বললে, তারপর মেয়েটার ছবি দেখালে, তারপর আমার সব মনে পড়ে গেছে। আসলে এই ঘটনাটা যখন ঘটেছিল আমি ভীষণ মেন্টাল চাপে ছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। অমরেন্দ্র চক্রবর্তীর মেয়ে রোশনি চক্রবর্তী, ও যখন আমাকে বলে যে আমাকে ভালোবাসে, আমার সাথে সংসার করতে চায়, আমি ওকে ডিরেক্টলি বলেছিলাম যে আমার স্ত্রী আছে, আমার সংসার আছে, আমি নিজের স্ত্রীকে খুব ভালোবাসি, আর ওর জায়গা কাউকে দিতে পারবো না। আমি এটা ওকে ক্লিয়ারলি বলেছিলাম। কিন্তু রোশনি আমার রিজেকশনটা ঠিক মানতে পারেনি। বুঝতেই তো পারছো, বড় লোকের মেয়ে। আই মিন টু সে, যখন যেটা চেয়েছে সেটাই পেয়েছে। আর ওকে যে বোঝানো কতটা ডিফিকাল্ট ছিল সেটা আমিই জানি।
রোশনি, তুমি এখানে কেন এসেছো? তুমি জানো না আমি এখানে কেন এসেছি? আমি তোমাকে ভালোবাসি নিখিল। প্লিজ রোশনি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি প্রায় আমার সন্তানের বয়সী। এখানে আমি একটা সেমিনারে এসেছি যেখানে তুমি ছাত্রী। আমাদের সম্পর্ক গুরু শিষ্য, বন্ধুত্বেরও নয়। কিন্তু কেন? সম্পর্কের সংজ্ঞা কি বদলাতে পারে না? আমি তো তোমাকে ভালোবাসি নিখিল। তুমি পারো না আমাকে একটুও ভালোবাসতে? না, পারি না, কারণ এক সঙ্গে এক জীবনে দুজনকে ভালোবাসা যায় না রোশনি। আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আর সারা জীবন ওকেই ভালোবাসবো। আমি তোমাকে স্নেহ করতে পারি, কিন্তু ভালোবাসতে পারি না। রাদার, আমি তোমাকে ভালোবাসতে চাইও না। তোমার স্ত্রী তো 14 বছর আগেই চলে গেছে নিখিল, সে তো আর ফিরবেও না। কিন্তু আমি তো আছি। তুমি আমাকে ভালোবাসো নিখিল। তা হয় না রোশনি। কেন হয় না? আমি তোমায় যত্নে রাখবো নিখিল। আমি তোমার চেয়ে বয়সে ছোট হতে পারি, কিন্তু তার জন্য ভালোবাসা একটুও কমতে হবে না নিখিল। I really love you নিখিল। রোশনি, প্লিজ স্টপ ইট, প্লিজ। তুমি এরকম কেন করছো? সব সম্পর্কের একটা সম্মান থাকে, সেটাকে নষ্ট করো না প্লিজ। তোমাকে এতবার বোঝালাম, তারপরেও তুমি। আমি চাই এই মুহূর্তেই তুমি এখান থেকে চলে যাও। রাদার, আমি এখান থেকে চলে যাব কালকে। আমার মা বাপি আজ অব্দি আমাকে কেউ কোনো কিছুতে রিফিউজ করেনি। এই পৃথিবীতে আমার কিছু চাই, সেটা জানার পর কেউ আমাকে সেটা থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি। আর তুমি আজ আমাকে রিফিউজ করলে নিখিল? হ্যাঁ, করলাম, কারণ সব কিছু চাইলে পাওয়া যায় না। স্পেশালি ওটা যদি অন্য কারোর জিনিস হয়, সেটা চাইতেও নেই। তোমার মা বাবা হয়তো এই শিক্ষাটা তোমাকে দিতে ভুলে গেছে। এখন এসো। চলে তো আমি যাবই নিখিল, তবে শুধু এখান থেকে নয়, এই পৃথিবী ছেড়ে চলে যাব আমি। আর তুমি সেটার জন্য সারা জীবন আফসোস করবে নিখিল। সারা জীবন তুমি সেটা নিয়ে আফসোস করবে। রোশনি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এটা ভালোবাসা না, এটা ইনফ্যাচুয়েশন। কোনো ভুল স্টেপ নিয়ে নিও না। তারপর কয়েকদিন বাদে নিউজ পেপারে আমি পড়লাম যে রোশনি নিজের বন্ধুদের সাথে একটা ইয়টে গেছে, আর আনফরচুনেটলি ওই ইয়টে আগুন লেগে যায়, আর রোশনি মারা যায়। কিন্তু সেই ঘটনা তো তুমি দেশে ফেরার পরে, তাহলে এর সাথে তোমার কি সম্পর্ক? দেখো, বড় বৌদি, হতে পারে যে রোশনি আমার রিজেকশনটা মানতে পারেনি। সেই শোকটা সামলানোর জন্যই বন্ধুদের সাথে ইয়টে গেছিল, আর সেই জন্যই অমরেন্দ্র চক্রবর্তী আমাকে ওর মেয়ের মৃত্যুর জন্য দায় মনে করে। ভীষণ আনফরচুনেট। এমনকি আমি শুনেছিলাম মেয়েটার পুরো বডিও খুঁজে পাওয়া যায়নি। কিন্তু একটা কথা সবাইকে বলতে চাই, এই সব কিছুর সাথে সরাসরি আমি কোনোভাবেই রিলেটেড না। আমার কিছু করার ছিল না। প্লিজ ট্রাস্ট মি। মানে ওকে বাঁচানোর জন্য নিজের মন মেরে আমি ওকে বিয়ে করতে পারতাম না। আমি জানি তো আমার নিখিল কাউকে প্রতারণা করতে পারে না। ও জানেই না, ও স্বভাবের মধ্যেই নেই অত ছাড়া দাঁড় তোর মিসদাটে। আরে নিজের ছোট ভাইয়ের সম্বন্ধে বাচ্চা ছেলে মেয়েগুলোর সামনে এইসব নোংরা নোংরা কথা দেখেছিস? শোন, আমি জানি তো আমার নিখিল কখনো কারোর সঙ্গে প্রতারণা করতে পারে না। কার না কার থেকে শুনে এসে লোকের কথায় নেচে নিন্দে করছিলি তো ছোট ভাইয়ের। হ্যাঁ, ছি। কিন্তু শ্যামার লোকটা কি ফাইনালি ধরা পড়লো? না বর্দাদা, লোকটা পালিয়ে গেছে।
সে কি, তাহলে তো বড় বিপদ হয়ে গেল। ওই লোকটা আমাদের পরিবারের জন্য এক বড় একটা থ্রেট। শুনেছি অনেক টাকা আছে। উনি পারেন না এমন কোনো কাজ নেই। উনি যাই থাকুক, এই পরিবারের কোনো ক্ষতি হতে আমি দেব না। ওনার হাত থেকে এই পরিবারকে কি করে বাঁচাতে হবে তার পরিকল্পনা আমি আপনাদেরকে বলে দেবো। কে বাঁচাবে শিবা? তুমি বাঁচাবে? হ্যাঁ তুমিও তো ভুলে যাচ্ছ এই কদিন আগে অবধি তুমি এই বাড়ির সঙ্গে প্রতারণা করতে এসেছিলে। হ্যাঁ, বাড়ির সবাইকে ঠকাতে এসেছিলে, সেটা মনে হয় ভুলে যাচ্ছ। আর তোমার কথা আমরা শুনবো কেন? হ্যাঁ, শুনবেন মেজদাদা, কারণ ও নিজের প্রাণ বাজি রেখে ছোট কর্তাকে বাঁচিয়েছে। আর এখন যদি আমরা ওর কথা না শুনি তাহলে তো অন্যায় করা হবে। আমি শিবার কথা শুনবো, আর আমার এটাও মনে হয় যে ওর বাবাও ওর কথা শুনবে। শিবা, এদিকে আয়। বস। আমার ছেলেটা ফিরে এসেছে, এটাই আমার শান্তি। আমার আর কিছু চাই না, এই আমার পাওয়া, যথেষ্ট পাওয়া। আর আমি তোমাদের সকলের কাছে কৃতজ্ঞ। তোমরা যারা যারা বিপদ মাথায় করে আমার ছেলেটাকে রক্ষা করেছো, আগলে রেখেছো এতদিন ধরে। আমার ভাই অলোক, আমাদের নাত জামাই, আমার ছোট দাদু ভাই, আমি সকলের কাছে কৃতজ্ঞ। তোমরা অলোক, শিবা, শ্যামা, কি হলো মা? মা থামলে কেন মা? বলো না, তোমার ছেলেকে আমি তোমার কোলে ফিরিয়ে দিতে পেরেছি তো? তোমার তোমার বিশ্বাস আমি ফিরে পেয়েছি তো? বলো না মা। মা কি হলো বলো না, তোমার তোমার হারিয়ে যাওয়া বিশ্বাস আমি ফিরে পেয়েছি তো? মা বলো না। তুই আমার ছেলেকে, আমার নিখিলকে সুস্থ অবস্থায় বাড়ি ফিরিয়ে এনেছিস, নিজে বিপদ মাথায় করে ওকে রক্ষা করেছিস, সেই জন্য আমার কাছে তোর ধন্যবাদ প্রাপ্য। আমি তোর কাছে কৃতজ্ঞ। কিন্তু কিন্তু বিশ্বাস বোধহয় আমি আর তোকে কোনোদিনই করতে পারবো না। মা, না রে, আমি সত্যিই বোধহয় তোকে আর বিশ্বাস করতে পারবো না। দেখ, তুইও তো একজন মা, তুই তো মায়ের যন্ত্রণা বুঝিস। যে মায়ের ছেলে নিখোঁজ, সে প্রাণে বাঁচবে কি বাঁচবে না সে মা জানে না। তুই সমস্ত কিছু জেনে সেই মায়ের কাছে কি করে গোপন করে গেলি? কি করে গোপন করে গেলি তার ছেলের কথা, তার ছেলের খোঁজ? একবারও তোর মনে হলো না সেই মা মৃত্যু যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে পারে? তার জন্য আমি তোকে অকথা কুকথা কি বলিনি বলতো? মানুষ হিসেবে আমি ছোট হয়ে গেছি নিজের কাছে, সেই জন্য আমি তোকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। মা, ছোট কর্তাকে বাঁচানোর জন্য যদি তোমার কাছ থেকে এরকম শাস্তি আমাকে পেতে হয়, আমি সেই শাস্তি মাথা পেতে নেব মা। মা, আমি জানি, আমার কৃষ্ণও জানে ছোট কর্তার জন্য আমি প্রাণও দিতে পারি। আর সেখানে সেখানে এইটুকু শাস্তি আমি মেনে নিতে পারবো না মা। মা প্লিজ, প্লিজ তুমি শ্যামাকে ভুল বুঝো না। নিখিল, সোনা ছেলে আমার, এ বিষয়ে তুই আর কোনো কথা বলিস না। এখন আমার যা ইচ্ছে আমাকে অন্তত সেটুকু করতে দে, বাধা দিস না। মা প্লিজ, প্লিজ তোমাকে আমাকে বাধা দিতে হবেই। মা বোঝার চেষ্টা করো, শ্যামা যা করেছে আমার জন্য করেছে। আজ যদি শ্যামা না থাকতো তাহলে হয়তো তোমার ছেলের প্রাণহীন দেহ এই বাড়িতে ফিরতো। বাবা,
কেন বলতো তোরা, কেন তোরা এইভাবে কষ্ট দিস আমাকে? আরে মায়ের তো বয়স হয়েছে, এসব কথা কেউ মায়ের সামনে বলে? এরকম বলতে আছে? বেঁচে থাক, 100 বছর বেঁচে থাক, তুই কেন এইভাবে কথা বলছিস? এইভাবে কষ্ট দিস না। মা আমি যা বলছি সত্যি বলছি। শ্যামা শ্যামা আমাদের পরিবারের বর্মের মতো, ও আমাদের রক্ষা করে। আজ যদি ওর পরিবার ওর পাশে না দাঁড়ায় তাহলে তো ও দুর্বল হয়ে পড়বে। তারপর ও আমাদের কি করে রক্ষা করবে মা? এই অমরেন্দ্র চক্রবর্তী আর ওনার মতো অনেকে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করবে, আমাদের এগেনস্টে প্লট করবে। করুক, আমাদের এগেনস্টে ওরা লড়াই করুক, কিন্তু আমাদের পরিবারও একজোট হয়ে ওদের বিরুদ্ধে দাঁড়াবে। শ্যামার নেতৃত্বে আমিও দেখব কে আমাদের ক্ষতি করতে পারে। কি হলো বলো তোমার? অশোক হঠাৎ ডাকাডাকি করছে কেন? কি জ্বালাতন বলতো বাবু, হ্যাঁ? নিখিলটা সবে বাড়ি ফিরেছে, কি খাবে না খাবে সব জানতে হবে, কত কাজ, তার মধ্যে অশোকের কি ডাকাডাকি করার দরকার পড়লে বলতো এখন? মা, শ্যামা তো আছে, ডাক্তার তো শ্যামাকে বলে দিয়েছে নিশ্চয়ই নিখিল কি খাবে না খাবে, তাই চুপ না? করবি তুই? ডাক্তার বলে দিয়েছে শ্যামাকে, হ্যাঁ ওই আনন্দেই থাক, সব আমাকে জানতে হবে রে। ডাক্তার কি বলেছে, নিখিল কি খাবে? তোর মনে হয় শ্যামা এসব দায়িত্ব নেবে? সে এখন অফিস নিয়ে মেতেছে, বাইরে নিয়ে মেতেছে, আমার ছেলের খেয়াল রাখতে গিয়ে বয়ে গেছে ওর। একদম ঠিক বলেছো মা। এই এলেন, হ্যাঁ রে, আমাদের ডেকে কোথায় বেপাত্তা হয়ে গেছিস? তাড়াতাড়ি বল, আমার অনেক কাজ। মা আমি ওই তোমরা যে বিষয়ে আলোচনা করছিলে সেই বিষয়ই বলার জন্য এখানে তোমাদের ডেকেছি। কি বলার জন্য? দেখো, বাবার মৃত্যুর পর তুমি তো আমাদের বাড়ির অভিভাবক, তুমি আমাদের গার্জিয়ান, তো তোমাকে কিছু জিনিস না শক্ত হাতে একটু হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ মা, নাহলে ব্যাপারটা হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। আসলে দেখো, আমার মনে হয় এখনই সময়, এখন যদি হ্যান্ডেল না করো না, শ্যামা সব কিছু নষ্ট করে দেবে, মানে সব কিছু শেষ করে দেবে জাস্ট। অশোক, আবার ওই এক কথা, শ্যামা কি শেষ করে দেবে? বারদা ভাই, তুই ব্যাপারটা বুঝছিস না। দেখ, আমি তো একা এই কথাটা বলছি বা ভাবছি তা না, মা কি বললো শুনলি না? হ্যাঁ, শ্যামার যা চাল চলন তা দেখে তুই বুঝছিস না ও কি নিখিলের খেয়াল রাখতে পারবে? কখনো সম্ভব? মানে ও কাউকে মানছেই না, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। নিখিল হয়তো নিজের পায়ে বাড়িতে ফিরেছে ঠিক, কিন্তু নিখিলকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে প্রচন্ড উইক ও। হ্যাঁ, শারীরিকভাবে প্রচন্ড উইক। ব্যাপারটা বুঝতে পারছিস আমি কি বলছি? এভাবে সম্ভব না, ওর খেয়াল রাখতে হবে, অনেক যত্ন নিতে হবে ওর। সে তো বটেই, ছেলেটা আমার কত বড় ফাঁড়া কাটিয়ে ফেললো বলতো, ঈশ্বর রক্ষা করেছেন। একদমই তাই মা, একদমই তাই, তুমি ঠিক বলেছ। শ্যামাকে আমাদের বুঝিয়ে দিতে হবে যে এইভাবে চলাফেরা করলে চলবে না। যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, যখন তখন ঢুকছে, কাউকে পাত্তাই দিচ্ছে না, এমনকি তোমাকেও পাত্তা দিচ্ছে না। এইভাবে চললে ও নিখিলের খেয়াল রাখতে পারবে না। হ্যাঁ মা, নিখিলের খেয়াল রাখতে হবে শুধুমাত্র নিখিলের মাকে, মানে তোমাকে। অশোক, ওর মা যতক্ষণ বেঁচে আছে ওর কোনো বিপদ হবে না, তোকে কথা দিলাম। তোর ছোট ভাইয়ের দায়িত্ব আমি নিলাম। মা, আমি বাড়িতে সিকিউরিটি গার্ড বসানোর কথা বলেছিলাম, শ্যামা দেখলাম তাতে রাজি হয়েছে। হ্যাঁ জানি তো সে কথা। মা, ও না বুঝতে পারছে না, শুধু সিকিউরিটি গার্ড বসালে চলবে না, নিখিলকে থাকতে হবে মায়ের তত্ত্বাবধানে। মা ছাড়া ওর ঘরে আর কেউ ঢুকবে না বর্দা ভাই। সেটা কি করে হয় অশোক? শ্যামা নিখিলের স্ত্রী, ওকে তুই ঘরে ঢুকতে বারণ করতে পারিস না? বারণ করতে হবে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। মা, ও না কিছুতেই বুঝতে চাইছে না। তুমি আমার কথা শোনো, দেখো
নিখিলকে নিয়ে দরকার পড়লে আমরা উপরের মানে গেস্ট রুমে রাখবো। পাশের ঘরেই তুমি আছো, তুমি খেয়াল রাখতে পারবে। শ্যামাকে আমাদের ওর ঘরে ঢুকতে দিলে চলবে না মা। শ্যামা যদি ওর ঘরে ঢোকে বিপদ অবধারিত। হ্যাঁ হ্যাঁ না না না, আমার নিখিলের যেন আর কোনো বিপদ না হয়। নিতে হবে না ওকে দায়িত্ব, শ্যামাকে দায়িত্ব নিতে হবে না, আমি তো আছি। আর তুই তোর ছোট ভাইকে গেস্ট রুমে কেন রাখতে বলছিস রে? ও বেচারা গেস্ট রুমে কেন থাকবে? আমার ঘর তো ফাঁকাই পড়ে থাকে। তোদের বাবা চলে যাওয়ার পর তো আমি একাই থাকি। আমার ছেলেটা যদি আমার কাছে থাকে, আমার দায়িত্বে, আমার যত্নে থাকে, আমার তো ভালো লাগবে। থাক না, ও আমার ঘরে থাক। হ্যাঁ ঠিক ঠিক বলেছো, ঠিক। আমার ঘরে থাক। হ্যাঁ রে অরুণ, হ্যাঁ, থাক না আমার ঘরে। ভাইটা তো থাকতে পারে, কিন্তু কি কিন্তু কিন্তু করছিস? তোদের তিন ভাইকে মানুষটা কে করেছে বলতো? হ্যাঁ, তোরা যখন ছোট ছিলি কে দেখতো? তোদের বউ তো এলো হালফিল, তার আগে তো আমার হাতেই তোরা মানুষ হয়েছিস নাকি? ভুলে গেছিস? তোর ছোট ভাইকে বল, নিজে হাতে কিছু করতে পারতো? হ্যাঁ, অন্ধকারে পর্যন্ত ভয় পেত। আমি ঠিক পারবো রে, সামলে নেবো আমি। না না, শ্যামার হাতে দায়িত্ব দিলে যদি বিপদ হয়ে যায়, বোঝার চেষ্টা কর। আমার অনেক কাজ। আমি অশোক, আমি যাই। তুই ভালো কথা বলেছিস, আমি অনেক দায়িত্ব নিতে হবে, ব্যবস্থা করতে হবে সব। যাই। তোমার পরিবার তোমার শক্তি, তাই না শ্যামা? এবার দেখব কোন পরিবার তোমাকে আমার হাত থেকে বাঁচায়। তবে তোমার দিকের একটা পোক্ত উইকেট ফেলে দিতে পেরেছি, বাউন্সার তো এখনো বাকি শ্যামা।